2008 সালে আমেরিকার ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছিল। তাহলে আপনি প্রশ্ন করবেন যে 2008 সালে আমেরিকার ব্যাংকগুলো যেহেতু দেউলিয়া হয়ে গিয়েছিল, তাহলে 2025 সাল পর্যন্ত কিভাবে টিকে আছে? আপনাদের এই এপিসোডে সম্পূর্ণভাবে জানাবো এখনো পর্যন্ত কি কি প্রসেস করে আমেরিকা টিকে আছে, আর এই মুহূর্তে যেভাবে আমেরিকা ইরানের পিছনে লেগে আছে তারও উপযুক্ত কারণ আছে। ডোনাল্ড ট্রাম্প, কেউ বলে পাগলা, কেউ বলে সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, কিন্তু ব্যবসায়িক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে আমেরিকা বাণিজ্যিক সাম্রাজ্যের দিক থেকে একজন পারফেক্ট প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প। 2008 সালে যখন আমেরিকার ব্যাংকগুলো দেউলিয়া হয়ে পড়ে, শুধুমাত্র আমেরিকায় বিপদে পড়েছিল তাই নয়, তৎকালীন সময়ে ভারত, চীন, বাংলাদেশের মতো দেশগুলোও মহা বিপদে পড়ে যায়। তার কারণ একটাই, সেই ডলার। গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশ কম বেশি স্বর্ণ মজুত করে, অর্থাৎ গোল্ড রিজার্ভ করে, আর গোল্ড রিজার্ভের সঙ্গে সঙ্গে আরও একটা টাকা, আরও একটা রুপি, আর একটি কাগজ প্রত্যেকটা দেশ রিজার্ভ করে, সেটা হচ্ছে ডলার। ভারত রিজার্ভ রেখেছে আমেরিকা, চীন, বাংলাদেশ, প্রত্যেকটা দেশে এই আমেরিকার ডলার নামক কাগজ মজুত করে রেখেছে। যার ফলে 2008 সালে যখন দেউলিয়া হয়ে যায় ব্যাংকগুলো, তখন মহা সংকটে পড়ে যায় আমাদের এই প্রতিবেশী দেশগুলো তথা বিশ্বের প্রত্যেকটা দেশ। সেই সময়তে 2008 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তিনি প্রেস কনফারেন্স করে বললেন, বর্তমানে যে সমস্ত ব্যাংকগুলো রাতারাতি প্রায় $700 বিলিয়ন উপরে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক থেকে টাকা নাই হয়ে গেছে, ডলার নাই হয়ে গেছে, তাদেরকে আমেরিকা সরকার সম্পূর্ণভাবে সাপোর্ট করবে এবং ব্যাংকগুলোকে বাঁচাবে। তার ফলে আমেরিকাকে করতে হলো কি না, তো ঋণ নিতে হলো। আপনারা জানলে অবাক হবেন, গোটা পৃথিবীটা ঋণের উপরে চলে। তাহলে এই ঋণ দেয় কে? জিওপলিটিক্সের ভাষাতে ঋণ নিয়ে ঋণ শোধ করার নামই এই বিশ্ব বাণিজ্যিক রাজনীতি। ঋণ নিয়ে ঋণ শোধ করে কতটা না, তো একটা দেশ মনে করুন 1000 কোটি টাকা ঋণ নিয়েছে। কার কাছ থেকে ঋণ নিয়েছে? পুঁজিপতিদের কাছ থেকে। পুঁজিপতি কারা না, তো ভারতবর্ষে যেরকম আদানি আছে, আম্বানি আছে, আমেরিকার ইলন মাস্ক আছে, এই রকম প্রত্যেকটা দেশের ক্রোড় টাকার সম্পত্তি এদের আছে। এখন ঘটনা হচ্ছে, এই দেশের মধ্যে আদানি, আম্বানি, ইলন মাস্ক, এই রকম মানুষগুলো এত টাকার মালিক হলো কি করে? এটাই হচ্ছে পুঁজিবাদ। অর্থাৎ এই গোটা পৃথিবীর যে সাম্রাজ্যবাদ চলছে, এই সাম্রাজ্যবাদ আমার আপনার করের টাকা, এরা মালিক পক্ষ এবং ব্যবসা করে, সেই টাকা মজুত করতে করতে কোটি কোটি ডলার এদের হয়ে গেছে। এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ। আর এই সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ইরানের পিছনে এইরকমভাবে লেগেছে, তার একটাই কারণ, ইরান আমেরিকার যে ফানুস অর্থাৎ বেলুন ফুলিয়ে আছে, সেইটা জনসমক্ষে প্রমাণ করে দিয়েছে। সদ্য যেভাবে ইরান পাল্টা অ্যাটাক করেছে কাতারে যে আমেরিকার সামরিক ঘাঁটি, সেই ঘাঁটিতে, এর ফলে প্রমাণ করে দিয়েছে আমেরিকা দীর্ঘদিন যে সামরিক শক্তিতে উত্থান, সামরিক শক্তিতে বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি এই করে পৃথিবীর দাদা হয়ে চলছিল, সেই দাদা হওয়ার দিন শেষ হয়ে চলে এসেছে। আর এই দিন শেষ হওয়ার কারণেই বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ইরানের পিছনে এইভাবে লেগে আছে। আরও একটি বিষয় আপনাদেরকে বলা যায় এই এপিসোডে, যদিও
এটা অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা বলতে চাইছি এই মুহূর্তে, আমেরিকা দেউলিয়া হবেই, সেটা আজ হোক কাল হোক। সাম্রাজ্যবাদ শেষ হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু আমেরিকা যে শেষ হবে এটা কিন্তু বলাই যায়। এই 2026-এ না হলে 2030 বা 35-এর মধ্যে আমেরিকার সাম্রাজ্যবাদ শেষ হয়ে যাবে। কেননা আমেরিকার এই মুহূর্তে যে পরিমাণে ঋণ, 2-3টে মহাদেশ, যেমন ধরে নেন আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এই রকম মহাদেশগুলোর যতগুলো দেশ আছে, সেই দেশের যে জিডিপি, সেই জিডিপির চাইতেও বেশি ঋণ নিয়ে বসে আছে আমেরিকার বর্তমানে। কত ঋণ? $37 ট্রিলিয়ন। ভাবছেন? এখানে একটা কথা বলে রাখা ভালো। সাপোজ মনে করুন আপনি ব্যাংকে থেকে 1,000 টাকা নিয়েছেন। আপনি চিন্তা করবেন যে এই 1,000 টাকাটা কবে ব্যাংকে শোধ করতে পারবো। অর্থাৎ 1,000 টাকা যদি ব্যাংকে থেকে ঋণ নেন, সেই চিন্তা, সেই টেনশন কিন্তু আপনার। সাপোজ মনে করুন আপনি 1 কোটি টাকার একটি লোন করেছেন আপনার স্থানীয় ব্যাংকে। সেক্ষেত্রে সেই 1 কোটি টাকার টেনশনটা আপনার চাইতে ব্যাংক বেশি করবে। কেন করবে? না তো আপনি যদি দেশ থেকে চলে যান, আপনি যদি টাকা না দিতে পারেন, তাহলে ব্যাংক এই ক্ষেত্রে 1 কোটি টাকা সমস্যায় পড়বে। ঠিক একই রকমভাবে বর্তমানে আমেরিকার যে পরিমাণে ঋণ নিয়েছে, সেই ঋণ $37 ট্রিলিয়ন এই 2025 সালের হিসাব পর্যন্ত। অর্থাৎ 2026 হতে হতে না $40 ট্রিলিয়ন হয়ে যাবে। আর এই ডলার, এই ট্রিলিয়ন ডলার যে ঋণ নিয়ে বসে আছে, এর সুদ জানেন কত? প্রতি বছরে এই $37 ট্রিলিয়ন পার ইয়ার $1 ট্রিলিয়ন করে শুধু সুদ দিতে হবে। এবার ভাবুন, $1 ট্রিলিয়ন অর্থাৎ 2026 শেষ হতে হতে 38। আর এর সঙ্গে যদি ইরানের সঙ্গে যুদ্ধ হয়, কিংবা ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে নিয়ে এসেছে, সেখান থেকে যদি তেল না নিতে পারে, সেক্ষেত্রে অবস্থাটা কোথায় যাবে আমেরিকার? আমেরিকা অলরেডি দেউলিয়া হয়ে বসে আছে। এর দুটো রাস্তা খোলা আছে। এক, টাকা ছাপাতে হতে পারে, অর্থাৎ ডলার ছাপাতে হতে পারে। আর ডলার ছাপালে হয়তো ডলারের মান আর এই জায়গায় থাকবে না। ডলারের মান এই জায়গায় যদি না থাকে, তাহলে আমেরিকাকে আর কেউ এই রিজার্ভ যে টাকা আছে বিভিন্ন ব্যাংকে, এগুলো বিক্রি করে দিয়ে স্বর্ণ কিনবে। আপনাকে এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে স্বর্ণের দাম যে আকাশচুম্বী, এটা আরও বাড়বে। কেননা যে ডলারগুলো আছে, রিজার্ভ করে রেখেছে, তারা তো আর এই রিজার্ভের অর্থাৎ এই ডলারের উপরে ভরসা রাখতে পারছে না। সেক্ষেত্রে তারা বাধ্য হয়ে স্বর্ণের মতো একটি দামি ধাতু কিনে রেখে দিচ্ছে। দাম যতই বাড়ুক, অন্ততপক্ষে দাম কমে যদি অর্ধেকও হয়, তবুও এটা তো কাগজ হয়ে যাবে না। সাপোজ মনে করুন এই মুহূর্তে 2 লক্ষ টাকাতে আপনি 10 গ্রাম স্বর্ণ কিনলেন। এটা দেখা গেল 1 বছর পরে এর মূল্যটা 1 লাখ টাকা হয়ে গেল। তবুও তো 1 লাখ টাকা পাওয়া যাবে। আর আমেরিকার এই কাগজের ডলার যদি আপনি মজুত করে রাখেন, তাহলে তো কিছুই পাওয়া যাবে না। কাগজ তো আগুন ধরে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো কাজ থাকবে না। এটাই হচ্ছে বর্তমানে ইকোনমির যে ক্রাইসিস, এই ক্রাইসিস দেশ জুড়ে সারা পৃথিবীতে চলছে, যেটার এই মুহূর্তে আপনাদেরকে আমেরিকা কেন দেউলিয়া হবে, একে রক্ষা করার মতো কেউ নেই। আমেরিকাকে বাঁচানোর মতো এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ন্যাটোভুক্ত যে সমস্ত দেশগুলো বলুন, সৌদি আরবের সঙ্গে বলুন, পৃথিবীর যতগুলো দেশের সঙ্গে সম্পর্ক আছে, তাসের ঘরের মতো আমেরিকা ভেঙে পড়বে। একে রক্ষা করার মতো এই মুহূর্তে আর কেউ নেই। একদম শেষ, মানে এক কথায় ডাক্তারের ভাষায় যেটা বলতে হয় যে লাস্ট টাইম আউট চলছে আর কি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমেরিকা শেষ হয়ে যাবে। এটা শুধুমাত্র আমি বলছি না, এখানে বড় বড় অর্থনীতিবিদ যারা জিও পলিটিক্স নিয়ে ভাবনা চিন্তা করে, উত্থান পতনের চিন্তা ভাবনা করে, তারা বলছে যে আমেরিকার দেউলিয়া হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2025 সাল পর্যন্ত এই বিশাল ঋণ, এই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমেরিকার
নেই, তাতে ভেনিজুয়েলার তেল যদি সমস্ত বিক্রি করে দেয় তবুও আমেরিকা আর ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আপনাদেরকে বন্ড সম্পর্কে একটু বলে রাখা ভালো। বন্ড বলতে গেলে আমেরিকা যে ডলার দিয়েছে এটা নয়। আমেরিকা ডলার দিয়েছে, সাপোজ মনে করুন ভারতে 400 বিলিয়ন ডলার মজুত রেখেছে, অর্থাৎ 400 বিলিয়ন ডলার মজুত রেখেছে মানে বন্ড মজুত রেখেছে। একটা নির্দিষ্ট টাইম দিয়েছে যে এই টাইম থেকে এই টাইমের ভিতরে আপনাদেরকে এত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হবে, সুদ দেওয়া হবে, একটা কাগজ দিয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ আগামী দিনে যদি আমেরিকা দেউলিয়া হয়ে যায় তাহলে গোটা পৃথিবীতে যুদ্ধ লাগানোর প্রয়োজন হবে না, যুদ্ধ অটোমেটিক্যালি লেগে যাবে। যুদ্ধ কেন লাগবে? সাপোজ মনে করুন আপনি আপনার এলাকা থেকে কোনো একটা জমি বিক্রি করব বলে বা জমি বন্ধক দেব বলে একটা টাকা নিয়েছেন 4-5 জনের কাছ থেকে, যে 4 মাস পরে এই পেঁয়াজটা উঠে যাবে, 2 মাস পরে, তারপরে তোমাকে এই জমিটা দেব, তুমি এরকম করে একটা ডেমির উপরে লেখালেখি করে আপনি মার্কেট থেকে আপনার 1 বিঘা জমি দেখিয়ে সাপোজ মনে করুন 2 লক্ষ টাকা করে 10 জনের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছেন। এইবার আপনি সেই 20 লক্ষ টাকা নিয়ে নষ্ট করে ফেলেছেন বা টাকাটা শেষ করে ফেলেছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তারা তো শুনবে না। আমেরিকার অবস্থা বর্তমানে সেই রকম। আমেরিকার অবস্থা বর্তমানে এতটাই করুণ, এতটাই খারাপ পজিশন, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে তেলটাকে জব্দ করার পরেও তিনি নিজেকে সেফ ভাবতে পারছেন না। কেন পারছেন না? গোটা মার্কেট থেকে এত পরিমাণে টাকা তুলেছে, ওই যে বন্ড বিক্রি করেছে আর টাকা তুলেছে। ভারতের কাছ থেকে 400 বিলিয়ন ডলার, চীনের কাছ থেকে 700 বিলিয়ন ডলার, আর একটা দেশের কাছ থেকে ডলার, আর একটা দেশের কাছ থেকে ডলার, এইরকমভাবে তাদেরকে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে, এর আগে একটা ভিডিও আপনাদেরকে বলছিলাম যে রাতারাতি রাশিয়ার যে ডলার মজুদ ছিল সেই ডলারটাকে ব্যান্ড করে দিয়েছে। স্বাভাবিকভাবেই অনেকে বলছিল, আমাকে কমেন্ট করেও জানতে চেয়েছে যে একটা ডলার মজুদ আছে, সেই ডলারটা ব্যান্ড করে দিল, ভারতে এসে সেই ডলারটা ভাঙিয়ে নিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি বন্ড বলতে গেলে ওই যে কাগজ, একটা দেশের রাষ্ট্রপতি এবং তার যে ইকোনমি সিস্টেম আছে তারা সিগনেচার করে দিয়েছে যে এত বিলিয়ন ডলার ঋণ নেওয়া হলো রাশিয়ার কাছ থেকে, যেরকমভাবে সৌদি আরব আমেরিকাকে ট্রিলিয়ন ডলার ঋণ দিয়েছে, যে কারণে সৌদি আরবের সঙ্গে এত সাক্ষ্য, এত সুভাব। তো এইরকমভাবে আমেরিকা এতদিন চলছিল। আমেরিকার বর্তমানে এমনিতেই স্কোর লেভেল যেটা, ক্রেডিট স্কোর লেভেল যেটা, সেটা কম। ক্রেডিট স্কোর লেভেল বলতে গেলে কি বুঝি? আপনি যদি কোনো ব্যাংকে লোন নিতে যান তাহলে আপনাকে সিবিল চেক করে। আপনার যে সমস্ত আইডি কার্ডগুলো আছে সেগুলোকে কম্পিউটারে ফেলে দেখা হয় যে আপনার বর্তমানে ক্রেডিট সিবিল স্কোর গুড, এক্সেলেন্ট, না বেটার, বেস্ট, বা তার চাইতেও খারাপ, না তার চাইতেও ভালো, এইরকম চেক করা হয়। ঠিক অনুরূপ প্রত্যেকটা দেশেরও সিবিল স্কোর আছে। সিবিল স্কোর প্রত্যেকটা দেশের আছে। আর এই সিবিল স্কোর, আমাদের সিবিল স্কোর যেরকম ব্যাংক চেক করে, বিভিন্ন ঋণ সংস্থা চেক করে, স্কোর লেভেল, ক্রেডিট স্কোর লেভেল কোন লেভেল আছে এইগুলো চেক করে এসএমপি নামে এক সংগঠন, করে মুডি বা ফিচের মতো বিভিন্ন কোম্পানিগুলো। যেমন ধরে নেন ডেনমার্ক, তারপরে আপনার অস্ট্রেলিয়া, এদের সিবিল স্কোর AAA। কিন্তু আমেরিকার যে সিবিল স্কোর AA1, অর্থাৎ ডেনমার্ক, অস্ট্রেলিয়া এদের চাইতে নিচে। আবার মনে করুন যদি লিবিয়া, ভেনিজুয়েলা এদের যদি স্কোর দেখা যায় তাহলে দেখা গেল একেবারেই তলাতে। অর্থাৎ এই স্কোরের উপর নির্ভর করেই তাদের এই বন্ডগুলো বিক্রি হয়, বন্ডগুলো ক্রেতারা কেনে, সেই দেশের অর্থনৈতিক সুরক্ষার উপরে নির্ভর করে। স্বাভাবিকভাবেই আমেরিকার যেহেতু সেকেন্ড পজিশনে বিলং করছে, আগামী দিনে আমেরিকার কাছ থেকে এই বন্ডগুলো
আর কেউ কিনতে চাইবে না। স্বাভাবিকভাবেই আমেরিকা অর্থনৈতিক দিক থেকে ব্যাপকভাবে চাপে আছে।